খুঁজে ফিরে রঙ্গলীলায় জয়ন্তদা বাড়িতে আসবে এই কতদিন পরে তাকে আমি দেখিনি। এই আজকে দিনটা যেন কিছুতেই কাটতেছে না। বাড়িতে আসো। আরে দাদা বাড়িতে নেই তো, কোথায় গেছে? না বাড়িতে নেই। কোথায় গেছে? আরে তা তো জানি না বাবু। কখন ফিরবে? হ্যাঁ বলছি তো, জানি না। কাণ্ড। আচ্ছা আমি না কি জানি বলবো, তোমার কাছে গল্প করি। হ্যাঁ এখন আপনি যান, টাকা দিলে পরে আসবেন। কাণ্ড। আচ্ছা বলছিলাম কি, বুড়ো মানুষের সঙ্গে একটু গল্প করলে ওই মহাভারত কি অশুদ্ধ হয়ে যায়? মহাভারত অশুদ্ধ হবে কিনা জানি না, তবে আপনি যে সম্ভব সেটা আমি ভালোভাবেই জানি। কি বললে? আমি অসৎ বিষয় নিজের বিবেককেই প্রশ্ন করুন, উত্তর খুঁজে পাবেন। অপমান, এত বড় অপমান! এই বাড়িতে আমি মানহানি মামলা করবো, এই বাড়িতে আমি ঘুঘু জড়াবো। আমাদের তো তোমার ভিতরে কেন আমি আবার কি অপরাধ করলাম? তোমার মনের এত বড় সাহস যে আমাকে অপমান করে, আমাকে চলে না। আমি ওই সদাশির গড়গড়ের রাতি ইমান গড়গড়ি। কোন বলা ছেলে মানুষ কি বলতে কি বলেছে? ওর কথায় আপনি রাগ করবেন না গড়গড়ি ভাই। সেই আমি কল্পনা হয়ে আপনার কাছে ক্ষমা চাচ্ছি। ও কাণ্ড। ক্ষমা দিচ্ছ? হ্যাঁ ক্ষমা দিচ্ছ। আমি তোমাকে ক্ষমাই করে দিলাম। হ্যাঁ কি উদ্দেশ্যে আমার বাড়িতে আগমন তাই বলুন। শোনো কুমার, হ্যাঁ বলুন। তোমার বোনের বয়স হয়েছে, এবার বিয়ের ব্যবস্থা করো। ওই বর্ষা বোনকে ঘরে রেখে এই পাড়ার বাথরুমের ছেলেরা দশতলা নানা রকম কথা বলছে। আমি যে এসেছি আমি কিচ্ছু বলিনি বাবা, কিচ্ছু বলিনি। কিন্তু এখন পাত্রস্থ করবার মতো আমার যে কোনো উপায় নেই। গড়বড়ি বিষয় উপায় তো তোমার সামনে আছে বাবা, এই ধরে না। কি উপায়? ওই পুরোটের বাবু স্ত্রী মারা যাওয়া 5 বছর হয়ে, তার বাড়িতে একটা মেয়ে খুবই কথা। ছেলের সঙ্গে আমি আমার বোনের বিয়ে দেব না। ও কাণ্ড। আমি তো ওই পুরোটের বাবু লম্প ছেলে কথা বলছিলাম। কার কথা বলছে? ও পুরোটের বাবু নিজেই বিয়ে করবে। ওর বই মশাই শুধু তাই না বাবা, শুধু তাই না। তোমাকে না আমি পুরোটেশ বাবুর কাছ থেকে টাকা দেব, ব্যবসা বাণিজ্য করে তুমি নিজের পায়ে দাঁড়াবে, ওই বিয়ে করে সংসারী হবে। ওই বর্ষা বোনকে ঘাড়ে চাপিয়ে রেখে তুমি জীবনে কোনোই উন্নতি করতে পারবে না। আপনি আমার চেয়ে করো, তা না হলে যে মুখে আপনি এই কথা উচ্চারণ করছেন সেই মুখটা তো আমি হলো আমরা মানুষ, আমাদের সাধারণত আছে। তোমার ভালোর জন্য বলছে বাবা, আমার ভালো মন্দ নিয়ে আপনাকে ভাবতে হবে না। আমার ভালো মন্দ আমরা নিজেই ভেবে নেব। রাম মেরে যান আমার কাছে, আমার সম্মুখ থেকে
একটু ভেবে দেখো, নইলে কিন্তু পরে পস্তাতে হবে বাবা, পস্তাতে হবে। আপনি ভেঙে যাবেন কিনা? ওই পুরোকে সম্মুখে ধরে দেবেন, ওই নিজের সুখের জন্য, আর ওই নব্বই সংসারে আমার মনকে আমি নিয়ে যাবো না। বেশ নেই অথচ গুণমনার মতো। ঠিক আছে, দেখে নেবো, আমিও দেখে নেবো। তবে আমি অভিনাদ গর্বনাদি বিমান গর্বরি অথাতা বলে গেলাম। তোমার মতো কত মানুষের দেখছি, তোমাকে আমি তোমার আমি ভয় পাই না। পৃথিবীটা পাপে চোখে আবদ্ধ হয়ে গেছে, এখানে ছিল আমার মায়া মমতাবেন, আছে শুধু বলতে যে আরে ডাক্তার বাবু, আসুন আসুন বসুন। না না, ওর সময় না, কল্পনা একটা সাউন্ড, একটা বসবার জায়গা। ব্যস্ত হবেন না, এই ঠিক আছে। আপনি আপনাকে গ্রামের হসপিটাল কেমন লাগছে ডাক্তার বাবু? ভালো, তবে তার চেয়ে বেশি ভালো লাগছে এই গ্রামের চাষিদের। সত্যি ভাই, এদের সহজ সরল চরিত্র আমাকে মুগ্ধ করেছে। সাথে হারানি নেই, এই উজ্জ্বলিত ভেতরেই নেই। তাও সত্যি, এই শীত গ্রীষ্ম গ্রীষ্ম উপেক্ষা করে এই সারাদিন মাথা ঘাম পাইছে তৈরি করে সোনার ফসল, সেই ফসলের ন্যায্য দাম পায় না। এই তবু প্রতিবাদ করে না। এই যে এখনো যদি সংগত হয়ে না প্রতিবাদ করে, ওই ভবিষ্যতে এদের এই পাশে কোনো উপায় থাকবে না। আপনি ডাক্তার হয়েও আমাদের কোনো চিন্তা করেন? এই ডাক্তারই আমার জীবনের প্রথম ব্রত। এদের দুঃখ দশা আমাকে দংশন করেছে। প্রত্যেকে এরা রিক্ত নিচ্ছ এই অসহায়। একটা কথা বলবো ডাক্তারটা? বলুন কি কথা? গ্রামের হসপিটালে শহরে কোনো ডাক্তার আসতে চায় না, কিন্তু আপনি সব জেনে শুনে এই সব ডাক্তার যদি শহরে থাকতে চায়, তাহলে এই গ্রামের রোগীদের কারা চিকিৎসা করবে? এই কাজ করেছে গ্রামের মানুষ। এরা দিনের পর দিন বেড়া চিকিৎসায় মারা যায়। আপনি মহৎ ডাক্তার বাবু, আপনি মহৎ। তাছাড়া এরকম গ্রামে আমার জন্ম। এই বাবা ছিলেন ডাক্তার। এরপর পরে প্রাদুর্ভাবে গ্রামের পর গ্রাম উদার হয়ে বাবা স্নান খাওয়া ছেড়ে দিনের পর দিন রোগীর চিকিৎসা করতে লাগলেন। শেষে বাবা এই রোগে আক্রান্ত হয়ে মারা গেলেন। আমি তখন 2 বছরে মা আমাকে নিয়ে গ্রাম ছেড়ে চলে গেলেন ওই কলকাতায়। সেখানে লোকের বাড়ি ডিগ্রি করে আমাকে ডাক্তারি করাতে লাগলেন। উচ্চ শিক্ষার জন্য আমি লন্ডনে গেলাম। সেখানে খবর পেলাম আমার এই মায়ের মৃত্যু সংবাদ। এই মায়ের ইচ্ছা ছিল আমি যেন পাস করে গ্রামের ডাক্তার হই। তাই মায়ের ইচ্ছা পূর্ণ করার জন্য গ্রামকে আমি কর্মস্থল করে নিয়েছি। এই আশীর্বাদ করুন, এই আদর্শ নিয়ে এই রোগীর সেবায় আত্মনিয়োগ করে আমি যেন মায়ের ইচ্ছা অনুকূল করতে পারি, সেটাই হবে আমার জীবনের পরম আনন্দ, পরম আনন্দ, পরম আনন্দ। আর ভয় নেই, এই গ্রামের হসপিটালে তন্মনের মধ্যে একজন সুন্দর ডাক্তার এসেছে, তাই তোরা অপেক্ষা করো। কতদিন পরে ঠাকুর তো বাড়িতে আসবে, এদিকে কোনো কিছু জোগাড় নেই। কাল সকালে বেরিয়েছে, দেখার মতো তো ফেরার নামটি নেই। আমার হয়েছে যত জ্বালা, আর কোনো জ্বালাই থাকবে না। বরাবর সব জ্বালা দূর হয়ে যাবে। এখনই আমার এলাকায় ভাই ফিরে আসবে। তোমরা কি কোনো কাণ্ড জ্ঞান নেই? সেই সকালে বেরিয়েছো, এত তারা বাজার করে তবে কি করবো ভালো করবো। এই মুখ্যমন্ত্রী মশাই কাছ থেকে টাকা ধার করে কবি বাজার করলাম।
মাস ভালোভাবে জানা আছে। একবার রাস্তা খুলে দিয়েছিলাম, সেদিন আর রাস্তায় ভাতে থাকি, সেদিন আর এই ছোটবেলা থেকে হতভাগাতে একটু দেরি মুখ দিয়ে যেটা বার করে সেটা আমার চাই। এখন আজ তো ঠাকুর এই দেখো এই আজ এই আনন্দের দিনে একেবারেই জন্মের কথাটা ভুলেই গেছি। তুমি ভুলেছ, আমার ঠিক মনে আছে। থাকবে বই কি তুমি যে তাকে ছোট থেকে ছেলের মতোই মানুষ করেছো, তাই জন্মদিনের কথাটা আমি ভুলে গেলাম। তুমি কোনোদিন ভুলতে পারো না বড় বউ। তবে শোনা বড় বউ, তবে রান্নার শেষে একটু পায়ে চাপিয়ে দিও। সে তোমাকে বলতে হবে না, আমি পায়ে চাপিয়ে দিয়ে এসেছি। তুমি দাও দাও তাড়াতাড়ি রান্না করে দাও, নলিতে রান্না ভুলে যাবে। রান্না করে কল্পনা আছে, পায়ে ভয় গেছে বলবি। সকাল থেকে তো আমার হাতের কাজ ছেড়ে করছি, যা এবারে একটু হাতে গুঁজে নে। ভালো হবে না কিন্তু বলবি, খুব তো লজ্জা, দুদিন করে এই লজ্জা থাকলে হয়। লজ্জা, এই সকাল থেকে আপনি কিছু খাননি, এবার খাবেন করুন। না না এখন আমি কিছু খাবো না, তবে জয়ন্ত এলে হরিমুখ খেয়ে তারপর আমি জল খাবো, পেট পুরি খাবো। আমি তো উপোস করে আছি, তোমার রোগা শরীর, তুমি দুটো কিছু খেয়ে নাও। তবে কে বললে আমার রোগা শরীর? জয়ন্ত পাস করেছে, শুনেই সব এটা আমার সব দূর হয়ে গেছে। দেখো না আমি কেমন ভালোভাবে এখন চুরাফিয়া করছি। ডাক্তার কিন্তু বলেছে এখন আপনার রোগ সারেনি ব্যথা। আমার মুখে যে কিসের ব্যথা ডাক্তার কিছু জানে না, শুধু শুধু আমাকে এক্সিয়াম দিতে বলছে। দেখো লাফাও, তবে লাফাবো বড় বউ, হ্যাঁ লাফাবো। আগে জয়ন্ত বাড়ি আসি, তারপর ভাগে কি আছে মাছ একদিন এই আমি কতক্ষণে কেটে ধরে নিয়ে আসি, তবে ঠাকুরকে খেতে দেবো আমি। তখন যদি তুই খেতে দেবে যাবি, সেটি হবে না বলে দিচ্ছি। এই আমার খেতে দিতে ভয় গেছে যেন লক্ষ্মী ক্ষতি তোমার তো হয়েছে তাই ভাবে, কিন্তু সুশান্ত কিন্তু দেখছি না। সুশান্ত কোথায় গেছে? জানি না, এই জন্যই বলে রক্তের তার। তবে বলবো আমিও একটু ভেগে দেখে আসি। আর যেতে হবে না, আর যেতে হবে না বন্ধা। তুই এখানে এলি, আর তুমি জয়ন্ত কোথায়? কি হলো চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? তুমি কি জয়ন্ত আসেনি? এসেছে দাদা, তুমি কোথায়? কই অত ব্যস্ত হবে না দাদা। ব্যস্ত হবো না কিরে? আজ কতদিন পরে জয়ন্ত বাড়িতে ফিরে আসবে, তুই কি তাকে সঙ্গে স্টেশন থেকে নিয়ে আসতে পারলি না? সঙ্গে করে নিয়ে আসা তোমার দাদা। কি বলছো ঠাকুর? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? মাথা খারাপ আমার বড় দরিদ্র হয়ে গেছে বৌদি। জীবন সম্পর্কে আমার কোনো অভিজ্ঞতাই হয়নি। এতদিন আমি ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম থেকে জেগে উঠে দেখি এই পৃথিবীটা বড় নিষ্ঠুর, বড় স্বার্থপর। এখন আমি কি করবো বৌদি? আমাকে বলে দাও এখন আমি কি করবো? ঠাকুর সুশান্ত পশ্চিম আকাশে একটা কালো মেঘের তোমার বেঁধে উঠেছে, ক্রমশ এই মেঘে সারা আকাশ ছেয়ে যাবে, শুরু হবে ঝড়। সে ঝড় সাধারণ ঝড় নয়, ঘূর্ণিঝড়। ঘূর্ণিঝড়কে তুমি সাদা স্নেহের রসিন ঘুরপাকে চূর্ণ বিচূর্ণ হয়ে কোথায় চলে পড়বে তারগুলো স্থলে যাবে। সুশান্ত তার উপর বেশি আশা রাখার ছিল দাদা। আশা শুধু মায়া মরিচিকা আর দুঃখ হাহাকার। তোর নাটকের ডায়লগ থামারে হতো বাবা। এই নাটকের ডায়লগ নয় দাদা, নাটকের ডায়লগ নয়, এই বাস্তব, এই জীবনের এক বাস্তব ছবি। তুমি একটা একটা করে মিলে নিও। একটা বাস পাখি তোমার বুকে আঘাত করবার জন্য এগিয়ে আসছে, সেই আঘাত সহ্য করবার জন্য উদ্যোগী হয়ে উঠেছে, উদ্যোগী হয়ে উঠেছে। এই হতভাগাটা কি যেন একটা আগুন তাগুন করে চলে গেল, কিছুই বলতে পারছি না। বল
আছি দাদা। ভালো আছিস? হ্যাঁ দাদা। তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি ভাই। বৌদি কেমন আছো? বৌদি ভালো আছি। তুমি কেমন আছো ভাই? তোমাদের আশীর্বাদে ভালোই আছি বৌদি। হ্যাঁ, আরে তুই তো খুব রোগা হয়ে গেছিস, তাই তো দেহে রঙও কালো হয়ে গেছে। সময় মতো কি চান করা করতিস না? আমার কথা কি খুবই চিন্তা করতিস? না না, মানে দাদা তুই দেখতে বলে টাকা দিতে পারবি না। শোন, এবার তুই এখান থেকেই কলেজ যাতায়াত করবি, তোকে ছেড়ে আমি থাকতে পারবো না। হ্যাঁ ঠাকুরপো, তুমি এখান থেকে যাতায়াত করবে? তাই যাবো বৌদি, তোমাদের ছেড়ে থাকতে আমিও পারবো না। 5টা বছর যে কিভাবে কাটিয়েছি তা তোমাদের বলে বোঝাতে পারবো না দাদা। বৌদি আমাকে একলা দাঁড় করে নিবে, তুমি এখানে গল্প করছো, তোমার কি বিচার বুদ্ধি নেই? এটা কি জয়ন্ত তোর শুনে মনে কলেজে চাকরি করে? না মানে দাদা, আমার স্ত্রী। তুই বিয়ে করেছিস? হ্যাঁ দাদা, তোমার মতেই আমি বিয়ে করেছি। আমাকে তুমি ক্ষমা করো দাদা, আমাকে তুমি ক্ষমা করো। ক্ষমা কি বলছিস রে? তুই আমার এমএ পাস শিক্ষিত ভাই, আমার গর্ব। তোমার মতেই আমার মত, তুই কি কখনো ভুল করতে পারতিস? না না, তুই ঠিক করেছিস। আশীর্বাদ করি তোরা সুখী হও। দাদা চুপ করে দাঁড়িয়ে আছো, কি বলবো? সাত বাদা উলু দাও। যে জয়ন্তকে আমি ছোট থেকে মানুষ করেছি, আসলে বুকে তুলে নিয়ে চোখে জল মুছে দিয়েছি, খিদে ফেলে নিজের হাতে তাকে মুখে খাবার তুলে দিয়েছি। সেই জয়ন্ত আজ বড় হয়ে বিয়ে করে মা লক্ষ্মী ঘরে নিয়ে এসেছে, তাকে তুমি বরণ করে নাও। বড় বড় 2 দিন পরে জয়ন্তর ছেলে হবে, আমাকে জেঠু জেঠু বলে ডাকবে, আমি তাকে কোলে তুলে নিয়ে চুমু দেব। আজ আমার কি আনন্দ বলবো, হ্যাঁ আজ আমার কি আনন্দ বলবো, আজ আমার কি আনন্দ। এইরকম আপন মোহন দাদা আজকের সংসারে সত্যি দেখা যায় না। এই দাঁড়িয়ে দাঁড়িয়ে শরীর তোলাচ্ছ কেন? ওদিকে প্রণাম করো। অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, টায়ার্ড লাগছে, এখন আমি আর হেড হতে পারবো না। মনরে ওরা ভাঙতে জাহানে ভাঙার খেলায় শিখেছে। দেখ ফুলে বধু কেমন সেজেছে, ফুলে বধু কেমন সেজেছে। নায়িকা হবি ঘরে কাজে লাগবে না, ওইয়ে রাহি হবি নায়িকা হবি ঘরে কাজে লাগবে না। মনরে আমার কোনা লয় গো দাদা, কোনা লয় গো দাদা। ভাঙতে জানে ঘরে তাকে লাগবে না, ওই এরা ভাঙতে জানে শিখেছে। ও ভগবান মনরে আমার
দেবে মা? দেখো বাবা, সেই সঙ্গে আজকের শুভ দিনে দুটো খেয়ে যাবে। আচ্ছা মা, আচ্ছা, এই তো হলো প্রিয় লক্ষ্মী বধূমা। তাই আমি একজন সামান্য ভিখারি হয়ে আমাকে খেতে দেবে, আবার কি বলতেছে কিছু খেয়ে যাবে। ঠিক আছে মা, আমি খেয়ে যাবো। ও ভোলা মনরে ওরা ভাঙতে জানে, ওরা ভাঙতে জানে, চড়াইতে জানে না। আরে ভাঙার খেলায় শিখেছে, এরা নায়িকা হবে ঘরে ঘরে মানায় না। ওই এরা হিন্দি যদি নায়িকা হবে ঘরে ঘরে মানায় না। ও মনরে বৌদি, আমার বুককে দেখতে এসে বৌদি, আমাকে আমাকে খেতে দেবে এসো বৌদি। অনেকদিন তোমার হাতে খাইনি বৌদি, আজ আজ তোমার হাতে খেয়ে পাবো অনেক তৃপ্তি বৌদি, অনেক তৃপ্তি। স্বভাব এখনো বদলায়নি। চলো বোন। ও তুমি বুঝি আমার নতুন কাকিমা হও? একটা গল্প বলো না। হ্যাঁ বলছি স্যার, দিন তো আবিষ করে কাকিমাকে এখন বিরক্ত করিস না, এর মাত্র এসেছে পরে কাকিমার কাছে গল্প শুনবে। এসো বোন, চলো। আমাকে কুলো দিও না, গল্প বলো না। চাই এই কাকিমা ভালো না, এই কাকিমা ভালো। ভালোবাসা কি এই আমি আজ তা অন্তরে অন্তরে বুঝেছি। ভালোবেসো না, এই তোমরা কেউ কোনোদিন কাউ পুরুষকে ভালোবেসো না। পুরুষকে ভালোবাসে এই আমার মতো দুঃখের আগুনে পড়ে শেষ হয়ে যাবে। আমি থাকতে তোমার কোনো দুঃখ থাকবে না, কল্পনা। এই আপনি আবার এসেছেন, তোমার দুঃখ দিলে আমি আসলে থাকতে পারি। আমি তোমাকে বলেছিলাম গল্প একটা লম পর্যন্ত দেখে তো আমার কথা অপরাধে নিয়ে যাও। এই আপনি কিন্তু এখন যেতে পারেন। আহা, আরে রাখতে কেন? হয়তো তোমার ভালোবাসার মর্যাদা না দিয়েছে, বেশি হয়েছে। আরে আমি তো মাত্র দিয়ে করবো। এই বারবার এক কথা আমি আপনার মুখে শুনতে চাই না। এ আমার মুখের কথা নয়, কল্পনা, এ আমার অন্তরের কথা। দেখানো যেত তবে দেখাতাম আমার এই মুখে তোমার জন্য ভালোবাসা কতখানি জমা হয়ে আসছে। কিন্তু ঠিক এভাবেই আমাকে বলেছিল, কিন্তু সে এই আমার সঙ্গে বেমানি করেছে। বনের পশুকে বিশ্বাস করি, তবু পুরুষদের আমি আর বিশ্বাস করি না। চরিত্র দিয়ে সমাজে বিচার করা করবো না, সে চরিত্রহীন। তাই বলে আমি, আপনি কি সাধু পুরুষ? এই সকলে তাই বলে। তুমি একবার আদর করে বলো, কারণ অবশ্যই এতে আমি কিছু ভয় করবো না। তোমার কি কোনো মনুষ্যত্ব নেই? এই তোমারও আমার মনুষ্যত্ব ইচ্ছা থাকলে সে করবো না। সত্যি আপনি একটা দুপায়ের জানোয়ার। জানোয়ার হলে ওই মনে রাখতাম, তোমার কাছে এই নিবেদন করতে আশঙ্কা করবো না। বেরিয়ে যান, বেরিয়ে যান বলছি এই বাড়ি থেকে। তাড়িয়ে দিচ্ছ? হ্যাঁ, এরপর কোনোদিনও বাড়িতে তুমি আসলে এই দাদাকে দিয়ে আমি ঘাট ধাক্কা দিয়ে বাড়িতে বেরিয়ে দেবো। ঠিক আছে, এবার আমি তোমার কাছে অনুরোধ নিয়ে আসবো না। জোর করে নিয়েও তোমার ওই দায়িত্ব জয়ের আসবে তোমার সামনে নাই। একটা ফুটো গোলাপের শুরু থেকে সৌন্দর্য দেখো না, কাছে এসে আটটু করে মিষ্টি মধুর স্মরণ করবো।
আচ্ছা, তাহলে আবার একদিন দেখা হবে। হ্যাঁ জানি বাপ, কেমনি তার ছেলে দেখে নেবো, আমিও দেখে দেবো। আমার মুখে তো ভাগ্য নয়। এই কি হলো দাদা? অনন্ত ভেবেছিল যে না বিয়ে করলে তোর বিয়ে হবে না, কিন্তু তা যে ভালো পাত্র আমি তোমার পেয়েছি। দাদা, এই আড়ি বাড়ি সব কিছু আছে, নতুন কোথাও ছিলাম। আমি কিন্তু তোমাকে বলেছি দাদা, আমি আর বিয়ে করবো না। তা হয় না, কেন হয় না দাদা? কেন যে হয় না তাও তোকে আমি বুঝাতে পারবো না গো। এই হিন্দু সমাজ বড় নিষ্ঠুর সমাজ, সমাজ থাকলে সমাজের লোকেরা নানা রকম কথা বলে। যে সমাজ হচ্ছে ঘুরে বেড়ায় এক সহজ সরল, এই সুন্দর জীবনে ভবিষ্যৎ করে তুলতে পারবে না, সেই সমাজ কিসের সমাজ? যে সমাজ পুরুষের প্রতি কোনো আইন ঠেকাতে পারে না, পারে শুধু এই অপরাধের পিছনে আইন চালাতে, সেই একটা মৃত্যুর সমাজ। আমি পারি না দাদা। জানি জানি মন জানি, এই তোর তোর কাছে আঘাত পাওয়ানো। আমি যে সেখানে কথা দিয়েছি এই মাসের 16 তারিখে ঠিক করেছি এবং কি বছরে টাকার মতো এই বাড়িটা বন্ধক দিয়েছি। সব ব্যবস্থায় যখন পাতা করে ফেলেছি, তখন আর আমার কোনো অমত নেই। যদি চোখে জল আসে তবে চোখ দুটো অপরে দেবো, তবু তোমাকে সুখী করতে এই মহন এই মানুষ সব বেমান। আমি সবটাও ভাবতে পারিনি। ঘরে বসে আসিতে স্বপ্ন দেখো না, বিশ্বাসের প্রাণ যে করিবে দান, ক্ষয় নেই দান। কে আপনি বলুন? আমার পরিচয় বললাম রে, পাপে চারিদিকে ভরে গেছে, অন্যায় অত্যাচার আর অবিচার, এইসব নিরপেক্ষদের মতো এই চোখের সামনে দেখছো। কি করবো আমি? তুমি না যুবক, দেশের প্রাণ শক্তি, ওই অত্যাচারের বিরুদ্ধে সংগ্রাম করো। সংগ্রাম? হ্যাঁ, সংগ্রাম। আমাদের দেশ দীর্ঘদিন হলো স্বাধীনতা লাভ করেছে, কিন্তু এটি স্বাধীনতা বলে, একে বলে স্বেচ্ছাধিকার। দেশের মুখে চলছে সমাজে চোরাচালান আর ভেজালের স্বর্গ হয়েছে এই দেশ। আর ফুলে ফেটে উঠেছে ওই সারা রাজনীতিবিদদের টাকা আর গাড়ি বাড়ি ব্যাংক। আর দরিদ্র মানুষেরা কেমন করে ধীরে ধীরে ভিখারিতে পরিণত হচ্ছে। সত্যি গরিবরা দিন দিন কি জায়গা যাচ্ছে। অথচ এই স্বাধীনতার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ পছন্দে নিজের জীবন উৎসর্গ করেছে। এই স্বাধীনতা পাগল বিদেশের ওই রাইটার্স বিল্ডিং আক্রমণের কথা মনে পড়ে ওই চট্টগ্রাম সরকার লুণ্ঠনের কথা। মহাত্মা গান্ধী, তুমি দিল্লি চলো। আমি সুভাষ চন্দ্র বসু
কি বলছে তোমরা আমাকে হত্যা দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। আপনার পরিচয় কি? পরিচয় আপনি হাতে করে বলুন, বলুন আপনার পরিচয় দিন। হাসছি হাসছি, তুমি না আমার পরিচয় জানতে চাইলে কার? হ্যাঁ দেবো, পরিচয় দেবো, তবে আজ নয়। তবে তুমি অত্যাচারের বিরুদ্ধে সংগ্রাম করবে। আপনি তাই দেবেন, কিন্তু এখন আপনি এই বাংলার এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত আমি জানিয়ে দেবো বিপ্লবের আগুন চুরমার করে দেবো। ওই সাক্ষরিক শিক্ষকদের আকাশ অঙ্গীকার এনে চুরমার করে দেবো, সাথে যাবো। লোকটাকে কোথাও মনে হচ্ছে তুমি কি কোনো